আফসানের সাথে পাশের বাড়ি করিমের বউয়ের গভীর সম্পর্ক রয়েছে, যা নিষ্প্রভ কোনোভাবেই জেনে গেছে, যার ফলে করিমের বউকে নিয়ে খোঁচা দিল নিষ্প্রভ। তা নয়তো করিমের বউয়ের কথা বলবে কেন? একেই বুঝি বলে ঠিক সময়ে উচিত জবাব। আশা বেগম সদর দরজা দিয়ে তুরকে ভিতরে আসতে দেখে ইচ্ছে মতো কথা শোনাতে শুরু করে, কিন্তু পিছনে যে নিষ্প্রভ আসে সেদিকে খেয়াল করেনি। ভেবেছে তুর হয়তো একা এসেছে। তিনি যদি কোনোভাবে নিষ্প্রভকে দেখতো তাহলে কিছুতেই এসব বলতো না, কারণ তিনি বুঝে গেছে নিষ্প্রভ আশা বেগমের এতদিনের লুকিয়ে রাখা রহস্য সম্পর্কে জেনে ফেলেছে। কতটা জেনে ফেলেছে তা এখনো বুঝতে পারেনি। তাই নিষ্প্রভকে না চেতিয়ে দেওয়া তার জন্য ভালো হয়েছে। ও তার একটা ছেলে, যে তাকে সারা জীবন জ্বালিয়ে খেলো। এই ছেলের জন্য আবার কার না কার কাছে ছোট হতে হয়। এই বজ্জাত ছেলের রুচি কোনো লেবেল নেই। কাজের মেয়ে থেকে শুরু করে রিকশাওয়ালার বউকে অবধি ছেড়ে দেয় না। তা না হলে এই করিমের বউয়ের পিছনে কি করে লেগে থাকে। একে নিয়ে যে কি করবে সে। নিষ্প্রভ দূরের দিকে তাকিয়ে বলে, এখানে এভাবে দাঁড়িয়ে থাকার মানে হয় না, ভিতরে চলো। তুর কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকি। এই বাড়িতে এসে তার কম কথা শুনতে হয়নি এই মহিলার মুখ থেকে। তুরকে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিষ্প্রভ নিজ দায়িত্বে তুরের হাত ধরে নিজের সাথে করে নিয়ে যেতে ধরে। এর মধ্যে আশা বেগম পিছন থেকে চিবিয়ে চিবিয়ে তুরকে উদ্দেশ্য করে বলে, স্বামীকে দেখছি হাতের মুঠো করে নিয়েছ। নিষ্প্রভ যেতে যেতে বলে, ঠিক যেমন আপনি নিয়েছেন মিসেস মির্জা। তুর অপলক দৃষ্টি নিষ্প্রভকে দেখছে। আর কত রূপের এই মানুষটাকে দেখবে সে। এই পুরুষ এক এক সময় এক এক রূপ ধারণ করছে। কখনো তুরকে সবার বিরুদ্ধে যে প্রোটেক্ট করছে, কখনো মনে হয় তুরের নিষ্প্রভের কাছে বড্ড বেশি আপন, আবার কখনো তুরকে দূরে সরিয়ে দিচ্ছে। কোনটা তার আসল রূপ? তানিয়া বেগম চিৎকার চেঁচামেচি করছে। তার চিৎকারে সবাই যে যার রুমে নিচে নেমে আসে। এখন রাত ৯টা। এই রাতের বেলায় চিৎকার চেঁচামেচি কারো ভালো লাগছে না। সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে সবাই নিরে ফিরে আসে একটু বিশ্রামের জন্য, কিন্তু এই বাড়ির মানুষগুলো বিশ্রাম বুঝি চিরতরের জন্য উঠে গেছে। তা না হলে আজ এই সপ্তাহ যাবৎ রোজ এসব অশান্তি কারো সহ্য করতে হতো না। নুরুল সাহেব এবার বেশ বিরক্ত হলেন। তিনি বিরক্তের সহিত তুফানকে উদ্দেশ্য করে বললে, এই মহিলাকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে নিয়ে যা। তুরফা তার মায়ের দিকে তাকিয়ে দেখে তানিয়া বেগম অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে তার ভাই তুষারের বউ দুর্বা মেয়েটা, যার চোখের মুখে ভয়ের রেশ। তুরফা কোনো কিছু না ভেবে তার মাকে বলে, কি হয়েছে মা, রাতের বেলায় এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? ভাগ্যিস ভাইয়া বাড়িতে নেই, তাহলে আরো অশান্তি হতো। কি হয়েছে? তানিয়া বেগম তীক্ষ্ণ কণ্ঠে বলে, কি আর হবে সব আমার কপাল। এই বয়সে স্বামীও আমার পাশে নেই, আমার কোনো কথা শোনে না। আমি কি সব সময় ভুল কাজ করি, নাকি এমনি এমনি চিৎকার চেঁচামেচি করি? আহা, সব বুঝলাম মা, এবার আসল ঘটনাটা বলো। তানিয়া বেগম শক্ত কণ্ঠে বলে, আছে না তোর ভাই, সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়িয়ে পাহাড়ে গেল তুষারপাত করতে, সেখানে থেকে ধরে নিয়ে এলো এক দুব্বা ঘাসকে। সারাদিন খায় আর ঘুমায়। আজ আমি ওকে সবার জন্য রাতের খাবার রান্না করতে বলেছিলাম, সে কি করেছে জানিস? নুরুল সাহেব আগ্রহী হন। তুফা উসখুস করে, না জানি মেয়েটা কি করছে। বলে, কি করেছেন? তানিয়া বেগম চিবিয়ে চিবিয়ে বলে, যে রাতের খাবার হিসেবে চাল আলু লতাপাতা যেখানে যা পেয়েছে একসাথে সব পানি দিয়ে সিদ্ধ করে রেখেছে। এই খাবার খেয়েছিস কখনো? এখন দেখ আমি কেন চিৎকার করছি। তোর বাপে তো আমায় নিয়ে সমস্যা, আমার কথা বলা নিয়ে সমস্যা। এক কাজ কর, এই মেয়ে এসব ঘাস লতা পাতা রান্না তো বাপেরে খাইয়ে দে। বলে মুখ ঝামটা দিয়ে চলে গেলেন তানিয়া।
নুরুল সাহেব সব কথা আগ্রহ দিয়ে শুনলেও শেষ কথা শুনে তিনি শুকনো ঢুক গিলে। তুরফা অবাক হয়ে দুব্বাকে দেখতে থাকে। দুব্বা বেচারি নিজেকে নীরব হরিণীর মতো মনে হচ্ছে, যে কিনা এত কিছু একসঙ্গে দিয়ে রান্না করে। শাশুড়ির মন পেল না। হায় কপাল! তুর শুয়ে থেকে রাগে ফুঁসছে, কারণ প্রায় ৩০ মিনিট যাবৎ নিষ্প্রভ বারান্দায় যে কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে, যার হাসির সাউন্ড তুরের কানে বাজছে। কেন রে ভাই, এত হেসে হেসে কথা বলার কি আছে? কই কোনোদিন তো তার সাথে হেসে হেসে কথা বলে না। তাহলে কি নিষ্প্রভ পছন্দ আছে? এসব উল্টাপাল্টা কথা ভাবতেই তুরের মনে এক রাশ খারাপ লাগা ছেয়ে যায়। নিষ্প্রভকে কথা বলা শেষ করে তুরের দিকে এগিয়ে এসে কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে একটু হেসে বলে, ছোটবেলায় ফ্রেন্ড, অনেকদিন পর কথা হলো। তুর হঠাৎ করেই বেডের ওপর দাঁড়িয়ে পড়ে, দুই হাত নিষ্প্রভের শার্টের কলার ধরে তেজ দিয়ে বলে, কই আমার সাথে কোনোদিন এভাবে হেসে হেসে কথা বলনি? তুরের এমন ব্যবহার নিষ্প্রভকে বেশ ভাবায়। তুর এমন মেয়ে না, সে বেশ লাজুক। তাহলে হঠাৎ তার কি এমন হলো যে এমন বিহেভ করছে? নিষ্প্রভ তুরকে শার্টের কলার ছাড়তে বলে। তুর আরো শক্ত করে ধরে। সে কোনো উপায় না পেয়ে তুরের হাতের উপর হাত দেয়, নিজেকে ছাড়িয়ে নিতে চায়। ঠিক তখনই খেয়াল করে তুরের শরীর অসম্ভব গরম। এবার মুখের দিকে তাকিয়ে দেখে তুরের চোখ মুখ অসম্ভব লাল। নিষ্প্রভ তুরের কপালে হাত দিয়ে অস্থির কণ্ঠে বলে, তোমার তো বেশ জ্বর এসেছে। কখন থেকে এমন হলো? একটু আগেও তো ঠিক ছিলে। তুর নিষ্প্রাণ কণ্ঠে বলে, মনের জ্বরই বড় জ্বর, বলেই জোরে জোরে হাসতে থাকে। নিষ্প্রভ বুঝতে পারছে তুর জ্বরের ঘোরে এসব আবোলতাবোল বকছে। সে তুরকে ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলে, তুমি এখানে থাকো, তোমার ওষুধ খেতে হবে। খালি পেটে ওষুধ খাওয়ানো যাবে না। আমি নিচে থেকে তোমার জন্য খাবার নিয়ে আসছি। বলে নিষ্প্রভ চলে যায়। নিচে যেয়ে দেখে সিতারা ড্রয়িং রুমে বসে মনোযোগ সহিত বাংলা সিনেমা দেখছে। এখানে ঘুমায়নি। নিষ্প্রভ সিতারার কাছে যে তাকে ৩ থেকে ৪ বার ডাকলে সে তারপর জবাব দেয়, বড় ভাইজান কিছু লাগবো? তোর ভাবি অসুস্থ, একটু স্যুপ করে দে। কি ভাবির কি হইছে? তেমন কিছু না, একটু জ্বর। তুই তাড়াতাড়ি স্যুপ করে দে, খাইয়ে দিয়ে ওষুধ খাওয়াতে হবে। সিতারা রান্নাঘরে যায়, তার আগে নিষ্প্রভকে বলে যায়, ভাইজান আপনি ভাবির কাছে যান, আমি রুমে যেয়ে দিয়ে আসুমনি। নিষ্প্রভ অন্য সময় হলে যেত, কিন্তু আজ ভয়ে যেতে চাইছে না, কারণ রুমে গেলে তুর জ্বরের ঘোরে তার সাথে আর কি না কি করে সেটা ভেবে নিষ্প্রভ ২ ঢোক গিলল। ১০ মিনিট সময় নিয়ে সিতারা স্যুপ করে বোল নিষ্প্রভ হাতে তুলে দেয়। সে নিয়ে রুমে যেয়ে দেখে তুর বেডে চুপচাপ বসে আছে। নিষ্প্রভ তুরের পাশে বসে তার মুখের কাছে স্পুন ধরে বলে, খেয়ে নাও। তুর নিষ্প্রভকে আরো কাছে যেয়ে তার ২ হাত নিষ্প্রভের গালে রেখে মেশানো কণ্ঠে বলে, খাবো তো আপনাকে। নিষ্প্রভ চমকে উঠে বলে, হোয়াট? তুরের কাছে আর এত কিছুর সময় আছে নাকি? সে হঠাৎ অপ্রত্যাশিত কাজ করে ফেলে। নিষ্প্রভের ঠোঁটের নিচে ঠোঁট বসিয়ে দেয়। তুরের করা অপ্রত্যাশিত কাজের প্রথম দিকে নিষ্প্রভ বাধা দিলেও পরবর্তী সেও তুরের মতো বেসামাল হয়ে পড়ে। সে তুরের সাথে তাল মিশিয়ে নেশায় মেতে ওঠে। তুরের উষ্ঠজোড়া থেকে সমস্ত রস নিগড়ে দিচ্ছে নিষ্প্রভ, যেন কত জন্মের খরার পর এক পশলা বৃষ্টি স্নিগ্ধ করে দিচ্ছে তাদের। নিষ্প্রভ এক হাতে তুরের মাথা, অন্য হাত দিয়ে তুরের পিঠে আগোছালোভাবে বিচরণ করে। এ এক অন্যরকম অনুভূতি, যার সাথে নিষ্প্রভ জীবনের ফার্স্ট টাইম পরিচিত হলো। তুর জ্বরের ঘোরে সে এই অনুভূতি মনে রাখতে পারবে কিনা জানি না। হঠাৎ করেই তুর এক ধাক্কায় নিষ্প্রভকে সরিয়ে দেয়, নিজের মুখ ২ হাত দিয়ে ধরে বেড থেকে নিচে নামতে দেয়। কিন্তু তার আগে শরীর কাঁপিয়ে গলগল করে পুরো মেঝে ভাসিয়ে বমি করতে শুরু করে। নিষ্প্রভ অস্থির হয়ে উঠে বলে, ওহ শিট! পিছন থেকে সে তুরের ২ কাঁধ ধরে ব্যালেন্স রেখে ঠিক রাখতে সাহায্য করে। বমি করতে করতে তুর সেন্সলেস হয়ে নিষ্প্রভের উপর ঢলে পড়ে। নিষ্প্রভ কোনো উপায় না পেয়ে তুরের কোলে তুলে
গোস্ত বেটে শুইয়ে দেয়। এত রাতে বাড়িতে কেউ জেগে নেই। এ বাড়িতে হেল্প করার মতো একমাত্র সিতারা আছে। এত রাতে তাকে ডাকতে গেলে বাড়ির সবাই জেগে যাবে, হয়তো একটা সিক্রেট হবে। নিষ্প্রভ কোনো উপায় না পেয়ে নিজেই ফ্লোর পরিষ্কার করে এক বালতি পানি দিয়ে মেডিসিন দিয়ে ধুয়ে দেয়। তখন তুরকে ধরতে গিয়ে তার শরীরে বমির কিছু অংশ লেগেছে। তার ফলস্বরূপ শরীর থেকে কেমন বিদঘুটি গন্ধ বের হচ্ছে। নিষ্প্রভ টি-শার্ট বা ট্রাউজার নিয়ে 10 মিনিট সময় লাগছে ফ্রেশ হয়ে আসতে। ওয়াশরুম থেকে বাইরে এসে দেখে ম্যাডাম এখনো এই অবস্থায় আছে। সে তুরের কাছে যেয়ে কপালে হাত দেয়, জ্বর চেক করে। তাপমাত্রা স্বাভাবিক, তার মানে জ্বর তেমন নেই। তবে তুর ঠান্ডায় কাঁপছে। এখন নিষ্প্রভ সবচেয়ে বড় কাজ হলো তুরের ড্রেস চেঞ্জ করে দেওয়া, নয়তো তুরের ঠান্ডা লেগে যায়। কারণ তার ড্রেসও নোংরা হয়ে আছে। ড্রেস চেঞ্জ করে দেওয়ার কথা ভাবতেই ভয়ে তার গলা শুকিয়ে যায়। কিভাবে সম্ভব? তাছাড়া তুর যদি তাকে ভুল বুঝে এই অজ্ঞান রানী তো আর এসব কিছু মনে থাকবে না। ম্যাডাম এখন পরে পরে সেবা নিবে। নিষ্প্রভ মহা ঝামেলায় পড়ে। তারপর ভাবে, না, আগে মানুষের জীবন, তারপর বাকি সব। নিষ্প্রভ আলমারির দিকে এগিয়ে যায়। অনেক ভাবনা চিন্তা করে ঢিলেঢালা একটা কামিজ এবং প্লাজো বের করে নিয়ে আসে। তারপর বেশ অস্বস্তি হয়। কিভাবে কি করবে বুঝতে পারে না। যতই তার বিয়ে করা বউ হোক না কেন, তাদের মধ্যে এখনো স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন হয়নি। আর কিছু না ভেবে নিষ্প্রভ রুমের লাইট অফ করে দেয়, পুরো রুম অন্ধকার করে দেয়। অস্বস্তি নিয়ে এগিয়ে যায়, কাঁপা কাঁপা হাত তুরের দিকে বাড়িয়ে দেয়। ড্রেস চেঞ্জ করে দিয়ে নিষ্প্রভ হাঁফ ছেড়ে বাঁচে। রুমের লাইট অন করে দেয়, তাওয়ালা ভিজে নিয়ে তুরের মুখমণ্ডল মুছিয়ে দেয়, চোখে একটু পানি ঝাপটা দেয়। তুরের সেন্স ফিরছে, তবে সে জ্বর ও বমি করে বেশ দুর্বল, যার জন্য চোখে পাতা খুলতে পারছে না। চোখ বন্ধ করে কি যেন বলছে। নিষ্প্রভ তুরের গায়ে কম্বল টেনে দিয়ে সেও পাশে শুয়ে পড়ে। নিষ্প্রভ তুরের দিকে অপলক তাকিয়ে বিড়বিড় করে বলে, মানুষ বিয়ে করে বউয়ের সাথে বাসর করার পর বউ বমি করে, প্রেগনেন্টের সংকেত দেয়। আর আমার বউ এখন বাসরই করতে পারলাম না, তার আগে নিজের ইচ্ছে সামান্য কিস করে বমি করে ভাসিয়ে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। তারপর ভাবুক কণ্ঠে নিষ্প্রভ আবারও বলে, আমার বউ তাহলে কিসের সংকেত দিচ্ছে? নুরুল সাহেব কারো সাথে কোনো কথা না বলে রাতের খাবার বাইরে যেয়ে খেয়ে এসেছে। তানিয়া বেগম সে যে রুমে যেয়ে দরজা দিয়েছে তা বের হয়নি। তুরফা না খেয়ে শুকনো মুখে মুখ ভার করে বসে আছে। তা হয়েছে যত জ্বালা। এখন রান্না বসিয়ে দিলে তার উপর মায়ের ঘূর্ণিঝড় পাকাবে। কারণ মাই পক পক করে বলে দিয়েছে কোনো মতেই যেন রান্না না করে। কারণ তুষারকে আজ তার নতুন বউয়ের হাতে রান্না খাইয়ে বুঝিয়ে দিবে মা কেন এই দুর্ভাকে বউ হিসাবে মেনে নিতে পারছে না। নামটাও কি দুর্ভা! তানিয়া বেগম তো দুর্বা ঘাস ছাড়া কথাই বলে না। এত ফল ফুলের নাম থাকতে ঘষলতা পাতা নাম রাখলো যা! তুরফা বিস্কুট ও চা খেয়ে কিছুটা হলেও ক্ষুধা নিবারণ করেন। এর মধ্যে তুষার এসে পড়ে ফ্রেশ হয়ে, তার বউকে সাথে করে টেবিলে বসে পড়েন। তুরফাকে উদ্দেশ্য করে বলে, তুরফা খাবার দে। তুরফা ভুরু কুঁচকে ফেলে, ফিসফিসিয়ে বলে, এখন বিয়ে করছিস, তোর সব দিকে খেয়াল রাখার দায়িত্ব তোমার বউয়ের। বউকে বসিয়ে রেখে বোনকে ডাকছো কেন? তুষার চুপ হয়ে যায়। দুব্বা উঠে খাবার নিয়ে এসে তুষারের প্লেটে দেয়। তুষার খাবারের দিক তাকিয়ে চোখ কুঁচকে ফেলে, কিছুটা রেগে বলে, এসব কি? তুরফা একটু হেসে স্বাভাবিক কণ্ঠে বলে, কেন? খাবার তোমার বউ রেঁধেছে। তুষার কিছু না বলে দুর্বার হাতে ধরে টেনে রুমে নিয়ে যায়। দরজা জোরে লাগিয়ে দেয়। দুর্বা কেঁপে ওঠে। কি হয়েছে স্বামী? আমি কি কিছু ভুল করেছি? তুমি তোমার এই স্বামী স্বামী বলা দয়া করে বন্ধ করো। কেন স্বামী? তুষার চটে যে দুর্ভাকে দেওয়ালের সাথে চেপে ধরে কড়া কণ্ঠে বলে, তোমার এই স্বামী স্বামী বলে মুখে ফোনা তোলা বন্ধ করো। আর খবরদার বাবা মায়ের সামনে আমাকে স্বামী স্বামী বলে সম্বোধন করছো তো তোমার একদিন কি আমার কয়েকদিন লাগবে। এখন মধ্যরাত। নিষ্প্রভের বুকের উপর গুটি গুটি মেরে শুয়ে আছে তুর। কিছু আগে নিষ্প্রভ তুরের মাথা পানি ঢেলেছে,
কারণ ট্যুরের জ্বর আবার এসেছিল। ম্যাডাম সারারাত নিষ্প্রভের সেবা নিচ্ছে। আমায় একটু জড়িয়ে ধরেন না, খুব শীত করছে। ট্যুরের কথা শুনে শুকনো ঢুক গেল নিষ্প্রভ। নিষ্প্রভকে টাইম না দিয়ে নিজেই ঝাপটে জড়িয়ে ধরে মিনমিন করে বলে, তখন এই মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছিলেন কেন? আমার খুব রাগ লেগেছে। আমার তার সাথে হেসে হেসে কথা বলায় তোমায় কেন রাগ লেগেছে? নিজের ঠোঁট উল্টে বলে, জানি না। নিষ্প্রভ ট্যুরকে তার বুকের উপর থেকে নামিয়ে বিছানায় শুয়ে দেয়। নিষ্প্রভকে টেনে নিচে উপরে ফেলে যায়। ফলে নিষ্প্রভ শরীরের ৮০% ভার ট্যুরের ওপর গিয়ে পড়ে। নিষ্প্রভ উঠতে গেলেই তাকে শক্ত করে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, আপনি এমন কেন? সবসময় আমায় শুধু ইগনোর করেন, এমন ভাব দেখান যেন আমি অন্যের বউ। আমায় একটু আদর করলে কি হয়? নিষ্প্রভের গলা শুকিয়ে যায়। জ্বরের ঘোরে মেয়েটা কি বলছে জানলে নিজেই হুঁশ থাকতো না। নিষ্প্রভ শুকনো ঢুক গিলে ট্যুরের কানের কাছে তার মুখ এগিয়ে এনে বলে, আচ্ছা আচ্ছা, তুমি আমার নিজের বউ। এখন আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, তুমি এখন ঘুমাও বউ। ভালো বউরা কিন্তু স্বামীর কথা শুনে। ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, সব কথা শুনবো, তার আগে আমায় একটু আদর করেন। নিষ্ঠুর কিছু একটা বলে মানতে চাইছিল, তার আগেই এই রাতের বেলায় নিচ থেকে চিৎকার এর আওয়াজ ভেসে আসে। মেয়ে পাচার করতে যেয়ে আফসান ধরা পড়েছে, পুলিশ তাকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। শুধু তাই নয়, পুলিশ খবর পেয়েছে তাদের নারী ও শিশু পাচারকারী একটি চক্র আছে, যার সাথে বেশ কয়েকজন যুক্ত। এই চক্রের প্রধান আফসানকে এখনো ধরতে পারেনি। আপাতত আফসান সহ আরো ২ জন পুরুষ ও ২ জন নারীকে ধরতে পেরেছে। নারী ২ জনের মধ্যে একজন অল্প বয়সী মেয়ে এবং একজন মাঝবয়সী মহিলা আছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, মহিলার নাম জবা। তার স্বামী এই শহরে রিকশা চালায়, নাম করিম। পুলিশ যেহেতু ইলিয়াস মির্জাকে চেনে, যার জন্য সে রাতের বেলায় ফোন করে আফসানের ব্যাপারে জানিয়ে দেয়। তারপর থেকে আশা বেগম লিভিং রুমে এসে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করেছে। সোফায় ইলিয়াস মির্জা স্তব্ধ হয়ে বসে আছে। তার চোখ মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে এমন আকস্মিক ঘটনা তিনি মেনে নিতে পারছেন না। আকাশ বেগম ন্যাকামির সুরে কাঁদছে আর বলছে, আফসানের বাবা, আমার ছেলে পুরোপুরি নির্দোষ। সে এমন কাজ করতে পারে না, তাকে ফাঁসানো হয়েছে, কেউ ইচ্ছে করে তাকে ফাঁসিয়ে দিয়েছে। দয়া করে তুমি তাকে ছাড়ানোর ব্যবস্থা করো। এবার যেন ইলিয়াস মির্জা চেতনা ফিরে পায়। ফোন হাতে তুলে নিয়ে কাকে কাকে যেন ফোন করে থাকে। উপর থেকে নিষ্প্রভ আসল ঘটনা বুঝতে পেরে বাঁকা হাসি দিয়ে প্রস্থান করে। তার এসব নাটক দেখার সময় নেই। সারা রাত নিষ্প্রভ ঘুম হয়নি। এখনো তার বুকের উপর ঝাপটি মেরে অঘরে ঘুমাচ্ছে। নিষ্প্রভ ভাবে, সে চাইলেই ট্যুরের সাথে একটা নর্মাল লাইফ লিড করতে পারে। মেয়েটা সব সহ্য করার পরও এখানে পড়ে আছে, সে ছাড়া মেয়েটার যাওয়ার জায়গা নেই। কিন্তু এই পরিবেশে সে ট্যুরকে রাখতে পারবে না। রাতের ঘটনা অবলোকন করে বুঝতে পারছে বাড়িতে আগুন লেগেছে। এখন সবকিছু ছারখার করে দেওয়ার অপেক্ষা। সারারাত নিষ্প্রভেরও এসব ভেবে ঘুম হয় না। আর ভাবে কি হতো সবার মতো ওর একটা সুখী পরিবার থাকলে। যবে থেকে তার বাবা আশা বেগমের বিয়ে করে নিয়ে এসেছে, তবে থেকে তার জীবনটা অত্যাচারে জর্জরিত হয়ে গেছে। নিষ্প্রভ ডিসিশন নিয়েছে, সে ট্যুরকে নিয়ে সুন্দর একটি সুখী পরিবার গড়বে, যেখানে থাকবে একে অপরের প্রতি অফুরন্ত সুখ, সম্মান ও ভালোবাসা। সকলে ট্যুরের জ্বর নেমে যায়। সে উঠে বসে, চোখ ডলতে থাকে। অন্যমনস্ক হয়ে নিজের দিকে তাকিয়ে দেখে চমকে উঠে। সে ভালো করে খেয়াল করে, কালো যে থ্রি-পিসটি পরেছিল সেটার রং ছিল নীল, আর এখন যেটা পরে আছে সেটার রং কালো। তার পোশাক কে চেঞ্জ করে দিল, কিছুতেই মনে করতে পারছে না নিষ্প্রভ নয়। এই কথা ভেবে লজ্জায় ট্যুরের মুখ লাল বর্ণ ধারণ করে। এর মধ্যে সিতারা রুমে এসে বলে, নতুন ভাবি উঠে পড়েছেন? বড় ভাইজান পাঠাইছিল, কইলো আপনার খেয়াল রাখতে। আপনি এখন কেমন আছেন ভাবি? ট্যুরে সামান্য মন খারাপ হয় নিষ্প্রভের এমন কাজে? নিষ্প্রভ তো নিজে এসে খোঁজ নিতে পারত। মন খারাপের রেশ লুকিয়ে রেখে তবুও স্বাভাবিকভাবে বলে, এখন ভালো আছি। রাতে আমায় কি
কি হয়েছিল? সীতারা কাঁদো কাঁদো স্বরে বলে, আপনি জানেন না জ্বরে আপনি কি সব কইতেছিলেন? শুনলাম বড় ভাইজান গায়ে বমি কইরা দিছেন, আপনার নাকি হুঁশ ছিল না। বড় ভাইজান সারারাত আপনার সেবা যত্ন করেছে। তুর অবাক হয়ে যায়, ইস সারারাত মানুষটাকে কষ্ট দিয়ে ফেলেছে। তুরকে চুপ থাকতে দেখে সীতারা বলে, বড় ভাই ফ্রেশ হয়ে নিচে আইয়া পড়েন, আমি আপনার খাওন দিন। সে তারা চলে যায়। তুর ফ্রেশ হয়ে আসে, নিচে যেতে বেশ লজ্জা পাচ্ছে কালকের কথা ভেবে। নিষ্প্রভ তার ড্রেস চেঞ্জ করে দিয়েছে। কি লজ্জা! নিষ্প্রভের সামনে কি সে কিভাবে যাবে এখন? নিচে এসে তুর দেখে আশা বেগম চেঁচামেচি করছে। তিনি বলছেন, আমার সোনার টুকরা ছেলেটা কি হয়ে গেল রে? সে মার খাচ্ছে আর তোরা বাড়িতে বসে বসে গিলবি। আমি মা, আমি কিভাবে এসব সহ্য করব? ওরে আমাকে কেউ নিয়ে যা আমার ছেলের কাছে। তুর সীতারাকে জিজ্ঞেস করে, এই মহিলার আবার কি হয়েছে? সীতার ফিসফিস করে বলে, আপনারা জানেন না বড় ভাবি, এই ভূত ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে। এই নাকি মেলা খারাপ কাম করছে। শুধু হেরে হেরে না, পাশের বাড়ি করিমের বউরে নিয়ে গেছে। আপনারা এখানে না থেকে ঘরে যান, আমি আপনার খাওন ঘরে নিয়ে দিয়ে আসি। তুই বুড়ো কুঁচকে সীতারাকে প্রশ্ন করে, ভূত ভাই? সীতারা আগ্রহ নিয়ে বলে, ভাবি, আফসান ভাইরে ভূত ভাই কইতেছি আমি। হে একবার পুরা শরীর ব্যান্ডেজ কইরা বাড়িতে আইয়া আমারে ভয় দেখাইছিল। আমি অজ্ঞান হইয়া গেছি, তারপর থেকে হেই আমার কাছে ভূত ভাই। তুর হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তুর ভেতর থেকে দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে আসে। খাবার খেয়ে বিছানার উপর বসে থাকে। নিষ্প্রভের এখনো কোনো খবর নেই। কোথায় গেছে কেউ বলতে পারবে না। কেউ বলতে সে সীতারাকে বুঝিয়েছে। নিষ্প্রভ রুমে আসলে তুর কাঁচুমাচু ভঙ্গি তাকিয়ে থাকে। নিষ্প্রভকে তুরের কপাল ছুঁয়ে দেখে, না জ্বর নেই। নিষ্প্রভের সামনে থাকতে তুরের বেশ লজ্জা করছে। এই লজ্জা নিবারণ করতে সে ভার্সিটি যেতে চায়। তুর কিছুক্ষণ আমতা আমতা করে বলে, ভার্সিটিতে যেতে চায়। যেতে তো মানা করিনি, তবে জ্বরটা মাত্র ভালো হইল, তার মধ্যেই বমি করে শরীরে বেশ দুর্বল তোমার। তুই ডাহা মিথ্যা কথা বলে। আসলে আজ গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে। নিষ্প্রভ কিছু ভেবে বলে, আচ্ছা আমি দিয়ে আসবো, রেডি হয়ে নাও। তুই রেডি হয়ে নিল। নিষ্প্রভ চোখ মেলে তার বিবাহিতা বউকে দেখে। মুখে বোধহয় হালকা পাউডার মেখেছে, ঠোঁটে পিঙ্ক লিপস্টিক। অসুস্থতার জন্য মুখ ফ্যাকাশে হয়ে আছে। ইস, এরপরই মেয়েটাকে ভীষণ সুন্দর লাগছে। ভেতরটা বেসামাল হয়ে যাচ্ছে নিষ্প্রভের। গলা শুকিয়ে আসছে। এই তৃষ্ণার বুক নিয়ে সে বেশি দিন থাকতে পারবে না। তার খুব তুরকে নিজের করে চাই। তুরের হাত থেকে কিছু পড়ার শব্দ নিষ্প্রভ চেতনা ফিরে আসে। তুর ঝুঁকে তুলতে নেয়। অসাবধানবশত তুরের শরীর থেকে ওড়নাটা নিচে পড়ে। জামার গলা এত বড় হয়, নিচু হয়ে ঝুঁকে পড়ার ফলে সামনের বেশ কিছুটা অংশ দৃশ্যমান হয়, যা দেখে নিষ্প্রভের চোখ টোকরের থেকে বেরিয়ে আসে। চোখ দুটো রসগোল্লার মতো হয়ে যায়। সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। নিষ্প্রভ বারবার ঢুক গিলছে। গলা খাকিয়ে দিয়ে বলে, ওড়নাটা ঠিক করে নাও, একটু দেখে শুনে চলবে তো। তুর আয়নায় প্রতিবিলম্ব দেখে ওড়নাটা গা থেকে পড়ে যে বুকের বেশ কিছুটা অংশ দৃশ্যমান হয়ে আছে। সে তড়িৎবেগে সোজা হয়ে যায়। তাড়াহুড়া ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নেয়। লজ্জায় মুখ নামিয়ে নেয় তুর। আজ সকাল থেকে তাকে শুধু লজ্জা পেতে হচ্ছে। নিষ্প্রভ কি তাকে খারাপ মেয়ে ভাবছে? সে কি মনে করছে তুই এমনটা ইচ্ছে করে করছে? ভাবনার অন্তরালে নিষ্প্রভ বলে, এত ভাবতে হবে না, চলো বের হই। তুর কিছু উসখুস করে সাহস নিয়ে বলে ফেলে, শুনুন, বলছিলাম কি, কাল রাতে আমার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলেন। নিষ্প্রভ বের হতে নিয়েছিল, কিন্তু তুরের কথা শুনে পিছনে ফিরে বলে, কেন আমি? তুর অস্বস্তিতে পড়ে যায়, তবুও ইতি উতি করে অসহায় ভঙ্গিতে বলে, এত কষ্ট করতে হতো না, সীতারাকে ডাকলেই তো পারতেন। নিষ্প্রভ তুরের দিকে আর চোখে তাকিয়ে বলে, বউ যখন আমার, চেঞ্জ তো আমারই করতে দিতে হবে, সীতারা কেন আসবে? নিষ্প্রভ কথা শুনে তুর লজ্জার সাথে
অবাক হয়ে যায়। নিষ্প্রভ তার সাথে স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো ব্যবহার করছে। এসব ভাবনার মাঝে নিষ্প্রভ তুরের কাছে আসে। তুরকে অবাক করে দিয়ে তুরের দিকে বেশ খানিকটা ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলে, তোমার বুকের ডান পাশে একটু নিচে একটা লালচে তিল আছে। আমি কিন্তু কালকে দেখিনি, একটু আগে দেখেছি।